হ্যালো। হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে? হ্যাঁ, সব ঠিকঠাক। হুম। তো ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ক্লাসগুলো দেখেছো? না স্যার, দেখা হয়নি। কেন? স্যার, শরীরটা একটু খারাপ ছিল, দিয়ে দেখা হয়নি। সে কি, শরীর খারাপ থাক আর যাই থাক, ইমিডিয়েটলি দেখতে হবে। হ্যাঁ স্যার, হয়ে যাবে। আশা, তুমি দেখেছো? না স্যার, সব কটা হয়নি এখনো দেখা। কটা হয়েছে? প্রথম দিকের এক দুটো। ও, তো এই দুটোতে কোনো সমস্যা? না স্যার, এখনো সমস্যা হয়নি। সবগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ, মোটামুটি বুঝেছি। আর ওই ল্যাপ্লাসের যে বইটা কিনতে বলেছিলাম কেনা হয়েছে? ডক্টর জি এস সান্ধু ইন্টিগ্রাল ট্রান্সফর্ম। স্যার, ল্যাপ্লাসের তো বলেছিলেন, আমার খেয়াল নেই স্যার। নাম্বার থ্রি একটা বলেছিলেন। আর ল্যাপ্লাসেরও তো বলেছিলাম। স্যার, তো বইয়ের লিঙ্কটা একটু দিয়ে দেন তো অ্যামাজন পেতে, গ্রুপে। ঠিক আছে, গ্রুপে লিখো, আমি দিয়ে দেবো। ঠিক যদিও আছে। ওই বইটার একটা চ্যাপ্টারই আমাদের সিলেবাসে রয়েছে, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, ওইটাই ওখান থেকে করতে হবে। আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে বাকি ক্লাসগুলো দেখো, বুঝতে কোনো অসুবিধা হলে নেক্সট দিন আমাকে বলবে। ওই কটা ক্লাস করলেই, পাঁচটা বোধহয় দিয়েছি, পাঁচটা ক্লাসেই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কমপ্লিট। হ্যাঁ, ওর বাইরে কিছু আসবে না পরীক্ষায়। ঠিক আছে স্যার। হুম। ক্লাসগুলো করা হয়ে গেলে বই থেকে এক্সাম্পল গুলো করে নেবে, ব্যাস, তাহলে 100% কমন পেয়ে যাবে। ঠিক আছে। তো নাম্বার থিওরির আমাদের নাম্বার থিওরিটিক ফাংশন, এই চ্যাপ্টারটি চলছিল। আগের দিন আমি দুটো নাম্বার থিওরিটিক ফাংশন সম্পর্কে আলোচনা করেছিলাম, একটা ছিল সিগমা আর একটা ছিল টাউ। তো আরো একটা ফাংশন এবার আমাদের জানতে হবে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট নাম্বার থিওরিটিক ফাংশন। এই ফাংশনটার নাম হচ্ছে মবিয়াস ফাংশন। তো প্রথমে ফাংশনটা কিভাবে ডিফাইন সেইটা দেখে নাও।
তারপর আমরা এর বিভিন্ন রকম থিওরেম প্রবলেমে যাচ্ছি। হ্যাঁ, সো ফার্স্ট হচ্ছে ডেফিনেশন অফ মোবিয়াস ফাংশন। Definition of Mobius function. For a positive integer n, Mobius function mu is defined as mu n is equal to this one if n is equal to 1, 0 if p square divide n for some prime p, and finally minus 1 whole to the power r if n is equal to p1, p2, etc. pr, যেখানে pi I is equal to 1 to n, এগুলো হচ্ছে ডিস্টিংক্ট প্রাইম। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি হলো না, মোবিয়াস ফাংশনকে আমরা ডিনোট করে থাকি মিউ দিয়ে। এর ইনপুটে অবশ্যই পজিটিভ ইন্টিজার আসবে। এইবার ইনপুটে যদি এন দেয়া হয় তাহলে এই ইনপুটে যদি ওয়ান দেয়া হয় তাহলে আউটপুটটা ওয়ানই আসবে। ধরো ইনপুটে যে সংখ্যাটা দিলে সেই সংখ্যাটা পি স্কোয়ার দিয়ে ভাগ যাচ্ছে, যেখানে পি একটা প্রাইম, তাহলে আমাদের আউটপুটটা 0 আসবে। আর ইনপুটে যে সংখ্যাটা দিলে সেই সংখ্যাটার প্রাইম ফ্যাক্টরাইজেশন যদি এরকম হয়, যেখানে p1, p2, pr প্রত্যেকে হচ্ছে ডিস্টিংক্ট প্রাইম, তো পি আর মানে আর সংখ্যক প্রাইমের প্রোডাক্ট আকারে যদি এন কে লেখা যায়, সেক্ষেত্রে আউটপুটটা কি হবে, -1 হোল টু দি পাওয়ার আর। মানে যতগুলো প্রাইমের প্রোডাক্ট আকারে এন কে লেখা যাবে -1 এর পাওয়ারে, ঠিক ততই হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এখন আমাকে বলো তো দেখি, মিউ 10 এর মানটা কত হবে? প্রথমে আমাদের এই সেকেন্ড কন্ডিশনটা চেক করতে হবে, 10 তাকে কি কোনো প্রাইমের স্কোয়ার দিয়ে ডিভাইড করা যায়?
ধরো ফার্স্ট প্রাইম 2, 2 এর স্কোয়ার 4, 4 দিয়ে কি 10কে ডিভাইড হয়? হয় না। আচ্ছা, তারপরে প্রাইম হচ্ছে 3, মানে 3 এর স্কোয়ার 9, 9 দিয়ে কি 10 ভাগ যায়? যায় না। তারপরে 4 এর স্কোয়ার 16, সেটা তো 10-এর থেকে বড় হয়ে যাচ্ছে, সুতরাং ভাগ যাওয়ার কোনো প্রশ্নই নেই। পরের গুলোও অবশ্যই 10-এর থেকে বড় হয়ে যাবে। তার মানে এমন কোনো প্রাইম পি নেই যাতে করে পি স্কোয়ারটা কিনা 10কে ডিভাইড করবে, সুতরাং জিরো হওয়ার কোনো পসিবিলিটি নেই। ঠিক আছে, তার মানে থার্ড কন্ডিশনটাই হবে। তো থার্ড কন্ডিশনের ক্ষেত্রে আমাদের 10কে প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে। তো সেটা কি হবে বলো? 2 × 5। তো কতগুলো প্রাইম নাম্বারের গুণফল আকারে এন কে লেখা গেল? দুটো। তার মানে -1 পাওয়ারে কত হবে? অবশ্যই 2 হবে। দ্যাট ইজ মিউ 10, তার মানটা অবশ্যই হয়ে যাবে 1। বুঝতে পারলে? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হুম। তাহলে এইবার আমাকে বলো, মিউ 27 এর মানটা কত হবে? এটার মান স্যার শূন্য হবে, কারণ হচ্ছে কারণ তিন একটা প্রাইম, তিনের স্কোয়ার নয়, নয় দিয়ে ভাগ দাদা যাচ্ছে এখানে, তাই জিরো হবে। হ্যাঁ, এর মানটা শূন্য হবে, কারণ 27 অবশ্যই 3 এর স্কোয়ার দিয়ে ভাগ যাচ্ছে, সেই কারণে এর মানটা শূন্য। বুঝতে পারলে? তো এই হচ্ছে আমাদের মবিয়াস ফাংশন। এইভাবে আমরা বিভিন্ন রকম ইন্টিজারের ক্ষেত্রে মবিয়াস ফাংশনের ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি। ওকে, প্যারা চেঞ্জ করে লেখো একটা নোট। লেখো অ্যান ইন্টিজার is square field if it is not divisible by p square। এখানে পিটা প্রাইম নয়, পিটা যে কোনো ইন্টিজার হলেই হবে। পি, বা এটাকে পি নাম দিয়ে এ দিয়ে দাও, a² যেখানে এ হচ্ছে একটা ইন্টিজার গ্রেটার দেন 1। ঠিক আছে। হুম। তার মানে কোনো একটা সংখ্যা আমাদের কাছে রয়েছে, তাকে যদি a² দিয়ে ডিভাইড না করা যায়, হুম, তখন আমরা ওই সংখ্যাটাকে বা ওই ইন্টিজারটাকে বলে থাকি স্কোয়ার ফ্রি। তাহলে লক্ষ্য করে দেখো, এখানে এন যেটা, সেটা হচ্ছে P1, P2 ... Pr, মানে প্রত্যেকটা ডিস্টিংক্ট প্রাইমের প্রোডাক্ট।
সুতরাং এই কেসে এনটাকে আমরা বলতে পারি স্কোয়ার ফ্রি, অবশ্যই বলতে পারি, কারণ এটা কোনো ইন্টিজারের স্কোয়ার দিয়ে ডিভাইড হবে না। ঠিক আছে, তো এখানটায় লিখে নাও দ্যাট ইজ ইফ n ইজ স্কোয়ার ফ্রি। ঠিক আছে, আর এখানটায় লক্ষ্য করো n সেটা একটা ইন্টিজারের স্কোয়ার দিয়ে ভাগ যাচ্ছে, p একটা প্রাইম, প্রাইম মানে ইন্টিজার, তো সেই কারণে এটাকে আমরা বলতে পারি নট স্কোয়ার ফ্রি, দ্যাট ইজ n ইজ নট স্কোয়ার ফ্রি। বুঝতে পারলে? তাহলে n যদি 1 হয় মিউ n হবে 1, n যদি স্কোয়ার ফ্রি হয় তাহলে -1 পাওয়ারে n হবে, আর n যদি নট স্কোয়ার ফ্রি হয় তাহলে অবশ্যই আমাদের মিউ n এর মানটা 0 হবে। ক্লিয়ার? কোনো অসুবিধা? ঠিক আছে, তাহলে চলে এসো আমাদের থিওরেম। কি বলা হচ্ছে থিওরেমটাই? দা মোবিয়াস ফাংশন মিউ is a multiplicative function. মাল্টিপ্লিকেটিভ ফাংশন কাকে বলে? আগের দিন বলেছি ডেফিনেশন। এফ অফ এ বি যদি এফ অফ এ ইন্টু এফ অফ বি হয়। হুম, তো আমাদের দেখাতে হবে এই মিউটা একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন, এবং যে এবির কথা তুমি বলছো তাদের জিসিডি অবশ্যই 1 হতে হবে, তাই না? ওকে, তার মানে এখানে আমরা প্রথমে দুটো ইন্টিজার চুজ করে নিই। বি টু ইন্টিজার, দুটো ইন্টিজার আমরা চুজ করে নিচ্ছি such that GCD of mn is equal to 1। এরকম দুটো ইন্টিজার আমরা এখানে চুজ করলাম। আচ্ছা, এখন বিভিন্ন রকম ঘটনা ঘটতে পারে। m 1 হতে পারে, n ও 1 হতে পারে। তাহলে m এবং n দুটোই যদি 1 হয় সেক্ষেত্রে আমাদের মিউ m কত হবে বলো? 1 হবে। ওয়ান মিউ n কত হবে বলো? 1 হবে। এবং মিউ m ইন্টু n সেটা কি হবে? m আর n দুটোই 1, দ্যাট ইজ মিউ 1। মিউ 1 মানে সেটাও কিন্তু 1ই হবে। তার মানে m আর n দুটোই যদি 1 হয়ে যায় সেক্ষেত্রে মিউ mn ইজ ইকাল টু মিউ n ইন্টু মিউ n হবে। ঠিক আছে, এইবার এই দুটোর মধ্যে যদি কেবলমাত্র একটা 1 হয় আর বাকিটা নট ইকাল টু 1 হয়, ধরে নাও m ইজ ইকাল টু 1,
এবং এন যেটা সেটা নট ইকুয়াল টু 1। তাহলে এম এন সেটা কত আসবে বলো? সেটা আসবে অবশ্যই এন। তার মানে এখান থেকে মিউ এম এন সেটা হয়ে যাবে মিউ এন। আচ্ছা, এর সঙ্গে আমি ইনটু একটা 1 নিতে পারি, তাই না? সো মিউ এম এন ইজ ইকাল টু হয়ে যাচ্ছে মিউ এন ইনটু 1। 1 মানেই হচ্ছে মিউ অফ 1, আর মিউ অফ 1 মানেই কত? মিউ এম। মিউ এম। ওকে, তার মানে এম আর এন দুটোই যদি এক হয় মাল্টিপ্লিকেটিভ হয়ে যাচ্ছে, দুটোর মধ্যে একটা যদি এক হয় তাহলেও মাল্টিপ্লিকেটিভ হয়ে যাচ্ছে। এইবার তারপরে আমরা ভাবছি যদি আইদার পি স্কয়ার সেটা যদি এম কে ডিভাইড করে, অথবা পি স্কয়ারটা যদি এন কে ডিভাইড করে। হ্যাঁ, পি স্কয়ার এম এবং এন দুটোর মধ্যে কমপক্ষে একটাকে যদি ডিভাইড করে, যেখানে পিটা অবশ্যই প্রাইম, তাহলে কিন্তু পি স্কয়ার যেটা সেটা এম এন দুটোকেই ডিভাইড করবে, তাই না? দুটোর মধ্যে একটাকে ডিভাইড করলে তাদের গুণফলকেও ডিভাইড করবে। এই থিওরেমটার নাম কি ছিল? মনে করে দেখো, এর প্রমাণটাও আমরা করেছিলাম। এটার নাম ছিল ফার্মার্স লিটিল থিওরেম, না, ইউক্লিডস ফার্স্ট থিওরেম। এটার নাম ছিল ইউক্লিডস ফার্স্ট থিওরেম। তো পি স্কয়ার যদি এম এন কে ডিভাইড করে, সেক্ষেত্রে মিউ এম এন এর মানটা কত হবে? জিরো হবে। 0 হবে। আর 0 কে আমরা এইভাবে লিখতেই পারি মিউ এম ইন্টু মিউ এন। কেন? কারণ যদি পি স্কয়ার ডিভাইড এম হয় তাহলে মিউ এমটা 0, টোটালটাই 0 হয়ে যাবে। আর যদি পি স্কয়ার ডিভাইড এন হয় তাহলে মিউ এনটা 0, সেক্ষেত্রেও কিন্তু টোটালটাই 0 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে সেকেন্ড কেসটাও হয়ে গেল। এইবার আমরা ফাইনালি ধরে নিচ্ছি এম আর এন দুটোই হচ্ছে স্কোয়ার ফ্রি। ইফ m and n be both square free, তাহলে এই দুটোই যদি স্কোয়ার ফ্রি হয় সেক্ষেত্রে আমরা এদের প্রাইম ফ্যাক্টরাইজেশন গুলোকে এইভাবে লিখতে পারবো। মনে করো এম যেটা সেটা হচ্ছে P1 P2 এটসেট্রা পি আর পর্যন্ত যাচ্ছে, এবং এন যেটা সেটা Q1 Q2 এরম ভাবে QS পর্যন্ত যাচ্ছে। হুম, কোনো স্কোয়ার টার্ম নেই, যেখানে PI I is equal to 1 to
আর এবং কিউ জে জে ইজ ইকাল টু 1 টু এস, আর ডিস্টিংক্ট প্রাইমস। ঠিক আছে। আচ্ছা, কেন? কারণ হচ্ছে এম এবং এন এর জিসিডিটা 1, সেই কারণ। লক্ষ্য করে দেখো, P1 এর সঙ্গে এইগুলোর মধ্যে কোনো একটা যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে এম আর এন এর জিসিডিটা কিন্তু 1 থাকবে না। বুঝতে পেরেছো? সেই কারণে এই প্রতিটা প্রাইমই অবশ্যই ডিস্টিংক্ট। ক্লিয়ার? তাহলে এম ইন্টু এন, এই ইন্টিজারটার প্রাইম ফ্যাক্টরাইজেশন কেমন হবে? সিম্পলি এইরকম। তাহলে মিউ এম এন, সেটা কি হবে বলো? এর মধ্যে কতগুলো প্রাইম রয়েছে? আর প্লাস এস সংখ্যক। তাহলে এটা হবে -1 পাওয়ারে আর প্লাস এস। আচ্ছা, এটাকে আমরা এরকম লিখতে পারি -1 পাওয়ারে আর ইন্টু -1 পাওয়ারে এস। তার মানে এটা হয়ে গেল মিউ এম ইন্টু মিউ এন। বুঝতে পারলে? ব্যাস, তিনটে কেসেই আমরা মাল্টিপ্লিকেটিভ দেখিয়ে দিলাম, হয়ে গেল প্রমাণ। কে বুঝতে পারলে না বলো দেখি? অবশ্যই ইম্পর্টেন্ট থিওরেম, হ্যাঁ। চলে আসো আমাদের নেক্সট থিওরেমে। এই থিওরেমটা আগের বছরের পরীক্ষায় এসেছিল। ফর ইচ পজিটিভ ইন্টিজার n greater than or equal to 1, summation d divides n mu of d, মানে n এর যে সমস্ত ডিভাইজর গুলো রয়েছে তাদের আউটপুট গুলো বার করব আন্ডার মিউ, তাদের সামটাকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে। তো এই সামটা 1 হবে যদি n ইজ ইকাল টু 1 হয়, আর এই সামটা 0 হবে যদি n গ্রেটার দেন 1 হয়। ঠিক আছে। তো এই থিওরেমটা যেহেতু আগের বছর এসেছিল, এর নেইবারহুডে যে থিওরেম গুলো রয়েছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? কারণ আগের বছর কোয়েশ্চেন করার সময় এই থিওরেমটা দিয়েছিল, তখন ভেবে রেখেছিল না এর পরের থিওরেমটা বা এই থিওরেমটা পরের বছর দেব, বা আগের বছরের কোয়েশ্চেনটা নিয়ে যখন এবছরের কোয়েশ্চেন করতে বসবে তখন দেখবে আগের বছর তো এটা দিয়েছি, তাহলে এবারের পরেরটা দিই। বুঝতে পেরেছো? সেই কারণে কোনো একটা থিওরেম আসলে তার নেইবারহুডের থিওরেম গুলো ইম্পর্টেন্ট হয়ে যায়।
তো এটা কিভাবে প্রমাণ করব? n ইকাল টু ওয়ান এর জন্য করাটা তো অত্যন্ত ইজি ব্যাপার, মেনলি হচ্ছে n গ্রেটার দেন ওয়ান এর জন্যটাই। তো n ইজ ইকাল টু যদি ওয়ান হয়, সেক্ষেত্রে d এর মান কি হবে? d ডিভাইডস n, তো সেক্ষেত্রে d এর মান কি হবে? ওয়ানই হবে। ওয়ানই হবে, একটাই মান পাওয়া যাবে d এর। সো সামেশন d ডিভাইডস n মিউ অফ ডি, সেটা তাহলে একটাই হয়ে যাবে, মিউ অফ ওয়ান। আর সেটা মানে তো জিরো, বোঝাই যাচ্ছে। তো এইবার আমরা n গ্রেটার দেন ওয়ান এর জন্য ভাবছি, হ্যাঁ। এবং যেটার সামেশন আমরা ক্যালকুলেট করব, সেই জিনিসটাকে আমরা এফ এর নাম দিচ্ছি। স্যার মিউ ওয়ান ওয়ান হবে না? ও হ্যাঁ, তাই তো, মিউ ওয়ান ওয়ান হবে, ঠিক। এই সামটাকে আমরা এফ অফ এর নাম দিলাম। একটু আগেই আমরা প্রমাণ করেছি মিউটা মাল্টিপ্লিকেটিভ, তাহলে মিউটা মাল্টিপ্লিকেটিভ হলে অবশ্যই এফটাও মাল্টিপ্লিকেটিভ হয়ে যাবে, তাই না? এরম ধরনের একটা থিওরেম আমরা আগের দিন পড়েছিলাম, মনে করে দেখো, মনে পড়ছে? এই মিউ এর পরিবর্তে ওখানে এফ ছিল, তাই না? হ্যাঁ স্যার। হুম। তো ওই থিওরেমটাই যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে কি বলতে পারবো? সিন্স mu is multiplicative, then f is also multiplicative। ঠিক আছে, তো এখন n এর প্রাইম ফ্যাক্টরাইজেশনটাকে আমরা এইভাবে কনসিডার করছি। এটা হচ্ছে n এর প্রাইম ফ্যাক্টরাইজেশন। এই প্রত্যেকের পাওয়ার গুলো যদি কে এই ওয়ান হয়ে যায়, তখন আমরা এনটাকে বলতে পারবো স্কোয়ার ফ্রি। আর যদি এদের পাওয়ার গুলো কোনো একটা পাওয়ার দুই বা তার থেকে বেশি হয়, তখন আমরা এটাকে বলবো নট স্কোয়ার ফ্রি, তাই না? আসলে এনটা কি হবে, স্কোয়ার ফ্রি নাকি নট স্কোয়ার ফ্রি, সেটা আমরা জানি না। সেই কারণে ইন জেনারেল এন এর প্রাইম ফ্যাক্টরাইজেশন যেরকম হয়, আমরা ঠিক সেই রকমই ধরে নিলাম। এবার তুমি এফ অফ এন ক্যালকুলেট করো। তো এফটা যেহেতু মাল্টিপ্লিকেটিভ, তার মানে এটা ভেঙে যাবে। ওকে, তাহলে এফ অফ
p1 to the power k1, সেটা মানে কি হবে? fn থেকে আমরা বলতে পারছি এটা মানে হবে সামেশন d ডিভাইডস p1 to the power k1 mu t। ঠিক একই রকম ভাবে দ্বিতীয়টা কি হবে? সামেশন d ডিভাইডস p2 to the power k2 mu t। এইভাবে চলবে। লাস্টেরটা কি হবে? d ডিভাইডস pr to the power kr mu d। ওকে, তাহলে এখন আমাকে বলো p1 to the power k1 এর কি কি ডিভাইজর থাকতে পারে? বলো। 1 থাকবে, p1 ওয়ান। p1 p² থাকতে পারে। p1 সেটাও p1 to the power k1 কে ডিভাইড করবে। আচ্ছা, p2, না p2 না, p1 স্কয়ার সেটাও ডিভাইড করবে, তাই তো? তারপর p1 কিউব সেটাও ডিভাইড করবে। এইভাবে p1 to the power k1 - 1 সেটাও ডিভাইড করবে, এবং ফাইনালি p1 to the power k সেটাও কিন্তু ডিভাইড করবে, ঠিক কিনা? তাহলে ডি এর টোটাল k+1 সংখ্যক পসিবিলিটি আমরা পাচ্ছি, কি তাই তো নাকি? ওকে, আর তারপরের গুলো আমি আর লিখলাম না, যা আছে তাই রেখে দাও, ওগুলোকে না ভাঙলেও চলবে। তো এখন আমাকে বলো μ(1) এর মানটা কত? 1 1। μ(p1) এর মানটা কত? 0 0। p1 আছে, একটা প্রাইম ফ্যাক্টর আছে, -1। মাইনাস তাহলে -1 পাওয়ারে 1 একটা প্রাইম ফ্যাক্টর। আচ্ছা, এটা কত? 0 1 পাওয়ার 2। 0, যেহেতু নট স্কয়ার ফ্রি, এবং তারপরে সবাই 0, কারণ প্রত্যেকের মধ্যেই p1 স্কয়ারটা রয়েছে, তাই না? বাকিগুলো যা আছে থাকবে। তাহলে লক্ষ্য করে দেখো এই পার্টটা টোটালটাই 0 হয়ে যাচ্ছে, একই না? তার সঙ্গে যাই গুণ থাক আলটিমেটলি পুরোটাই হয়ে যাবে ইকুয়াল টু 0। সো ফাইনালি আমরা পেয়ে গেলাম f(n) সেটা সমান 0, অবশ্যই যখন n গ্রেটার দেন 1। ব্যাস, এটাই তো আমাদের প্রমাণ করার কথা ছিল। f(n) মানেই হচ্ছে দিস। বুঝতে পারলে? কোনো অসুবিধা? তাহলে বুঝতেই পারছো খুব একটা বড় সড়ো অঙ্ক বা থিওরেম পরীক্ষায় আসে না, ছোটখাটো গুলোই আসে। চলে আসো নেক্সট থিওরেমে। এই থিওরেমটা খুবই ইম্পর্টেন্ট, প্রায় 90% চান্স রয়েছে এটা এবছর পরীক্ষাতে আসার। এই থিওরেমটার নাম কি? মোবিয়াস ইনভার্সন ফর্মুলা। সিলেবাসেও দেখবে এইটার উল্লেখ রয়েছে, মোবিয়াস ইনভার্সন ফর্মুলা। সেই কারণে এটা আরো ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তো এর স্টেটমেন্টটা কি? ইফ ক্যাপিটাল এফ
and small f are two arithmetic function such that arithmetic function মানে নাম্বার থিওরেটিক ফাংশন এরকম ফাংশন না এফ অফ এন ইজ ইকাল টু হচ্ছে সামেশন ডি ডিভাইডস এন এফ অফ ডি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা স্মল এফ এন সেটা বার করতে পারি। লক্ষ্য করে দেখো, ক্যাপিটাল এফ এনটা দেওয়া ছিল ইন টার্মস অফ স্মল এফ, তো এখান থেকে আমরা স্মল এফটা বার করতে পারবো ইন টার্মস অফ ক্যাপিটাল এফ। সেই কারণে এটাকে ইনভার্সন ফর্মুলা বলা হচ্ছে। হ্যাঁ, তো স্মল এফটা কি হয়ে যাবে, সামেশন মিউ ডি ইন্টু ক্যাপিটাল এফ এন বাই ডি। এটাকে তুমি এইভাবেও লিখতে পারো, অসুবিধা কিছু নেই, সামেশন মিউ এন বাই ডি ইন্টু এফ অফ ডি। কারণ ডিও একটা ডিভাইজর, এন বাই ডিও একটা ডিভাইজর। বুঝতে পেরেছো? এই দুটো ইন্টারচেঞ্জ করলেও কোনো ক্ষতি নেই। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল এফ দেওয়া রয়েছে ইন টার্মস অফ স্মল এফ, সেখান থেকে স্মল এফ বার করতে হচ্ছে ইন টার্মস অফ ক্যাপিটাল এফ। কাইন্ড অফ ইনভার্স বার করা, তো সেই কারণে এটাকে মবিয়াস ইনভার্সন ফর্মুলা বলা হচ্ছে। ঠিক আছে, ওকে, চলো তাহলে এর প্রমাণটা করা যাক। সামেশন ডি ডিভাইডস এন, মানে যেটা আমাদের ডান দিকে প্রমাণটা ছিল সেইটা নিয়েই স্টার্ট করছি। মিউ অফ ডি এফ অফ এন বাই ডি। এফ এর যে জিনিসটা দেয়া ছিল কোয়েশ্চেনে ইন টার্মস অফ স্মল এফ, সেটা এখানে বসিয়ে দাও। তো ডি ডিভাইডস এন বাই ডি স্মল এফ অফ ডি, তাই না? এক কাজ করো, এই নতুন ডিটাকে ডি ড্যাশ দিয়ে দাও। ঠিক আছে, এই যে এই জিনিসটা ব্যবহার করলাম। ডি ড্যাশ এর জন্য এই মিউ অফ ডিটাকে এই সামেশনের মধ্যে নিয়ে চলে আসো। ঠিক আছে, আচ্ছা এখন তুমি দেখো এখানে ডি যেটা সেটা এন কে ডিভাইড করছে, এবং ডি ড্যাশ যেটা সেটা এন বাই ডি কে ডিভাইড করছে, তাই না? তো এখান থেকে এন ইজ ইকাল টু বলা যাবে ডি ইন্টু সাম ইন্টিজার কে ওয়ান, এবং
এন বাই ডি, সেটা সমান কি বলা যাবে, ডি ড্যাশ ইন্টু সাম ইন্টিজার কে টু, তাই না? ওকে, সো এখান থেকে আমরা আবার পেয়ে যাচ্ছি n ইজ ইকাল টু ডি ডি ড্যাশ কে টু। তার মানে n বাই ডি ড্যাশ ইজ ইকাল টু ডি কে টু। তো এখন তুমি চিন্তা করে দেখো, ডান দিকটা অবশ্যই একটা ইন্টিজার, কারণ ডিটাও ইন্টিজার আর কে টুটাও ইন্টিজার। তো ডান দিকটা যদি ইন্টিজার হয়, বাঁ দিকটাকেও একটা ইন্টিজার হতেই হবে, কারণ বাঁ দিকে রেশনাল আর ডান দিকে ইন্টিজার, সেই দুটো তো কখনোই ইকুয়াল হতে পারে না। তো বাঁ দিকেরটা ইন্টিজার তখনই হবে যখন এই ডি ড্যাশটা আমাদের এন কে ডিভাইড করে দেবে, তাই না? তো সেখান থেকেই আমরা বলতে পারছি যে এন বাই ডি ড্যাশ ইজ ইকাল টু একটা ইন্টিজার, আর ইন্টিজার মানেই ডি ড্যাশ যেটা, সেটা অবভিয়াসলি এন কে ডিভাইড করবে। এবং এই যে এই লাইনটা থেকে আবার বলা যাচ্ছে ডি যেটা, সেটা কিন্তু এন বাই ডি ড্যাশ কেও ডিভাইড করবে, হ্যাঁ কি না? করবে তো নাকি? সো ফাইনালি d divides n and d dash divides n by d, সেখান থেকে আমরা কি পেলাম, d dash divide n and d divide n স্ল্যাশ d dash। তো সেইটাকেই আমরা এখানে ইউজ করতে চলেছি। d dash divide n করে দিলাম, আর এটাকে করে দিচ্ছি d divides n স্ল্যাশ d dash, f of d dash mu of d। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওকে, লক্ষ্য করে দেখো এই সামেশনটা ডি এর উপরে চলে আসলো, তার মানে এফ অফ ডি ড্যাশ এটাকে তুমি বাইরে আনতেই পারো, কোনো অসুবিধা নেই। একবারে বাইরে না, প্রথম সামেশনটার বাইরে, কারণ দ্বিতীয় সামেশনটা আবার মানে বাঁ দিক থেকে দেখতে গেলে ফার্স্ট সামেশনটা, সেটা আবার ডি ড্যাশ এর উপরে রয়েছে, তো তার বাইরে আনা যাবে না, তার ভিতরেই রাখতে হবে। সেকেন্ড সামেশনের বাইরে তুমি ওটাকে নিয়ে আসতেই পারো, তাতে কোনো ক্ষতি নেই। ঠিক আছে, বলো এই পর্যন্ত কারোর কোনো সমস্যা? এটাকে তুমি 1 নাম্বার দিয়ে রাখো। এখন আমরা পার্টিকুলারলি এই পোর্শনটার মানটা কি হবে দেখতে চাইছি। নাও সামেশন ডি ডিভাইড এন স্ল্যাশ ডি ড্যাশ মিউ অফ ডি, এর মানটা কি? জাস্ট এর আগের থিওরেমটার কথা তুমি চিন্তা করে দেখো, সেই থিওরেমটা যদি এখানে অ্যাপ্লাই করো তাহলে কি হবে। এই যে এই থিওরেমটার কথা আমি বলছি, এই থিওরেমটার কথা বলছি। এন যদি 1 হয়, মানে যাকে ভাগ করা হচ্ছে সেইটা যদি 1 হয় তাহলে রেজাল্টটা 1 হবে, আর এন যদি গ্রেটার দেন 1 হয় তাহলে রেজাল্টটা 0 হবে। তো সেই হিসাবে দেখতে গেলে এখানেও আমাদের এন বাই ডি ড্যাশ, এটা যদি 1 হয় তাহলে রেজাল্টটা 1 হবে, আর এন বাই ডি ড্যাশ এটা যদি 1-এর থেকে বড় হয় তাহলে রেজাল্টটা 0 হবে। বলো হ্যাঁ কি না? বলো হ্যাঁ কি না?
কি তাই তো নাকি? ঠিক আছে, এটাকে তুমি 2 নাম্বার দিয়ে রাখো, এটা আমাদের কাজে লাগবে পরে। এখন তুমি 1 নাম্বারে ডি ড্যাশের জায়গায় এন করে দাও। কেন? কারণ ডি ড্যাশটা হচ্ছে এন এর একটা ডিভাইসর, আর এন এন কে ভাগ করে, তার মানে ডি ড্যাশের একটা ভ্যালু এন হতেই পারে। তো এখানে আমরা ডি ড্যাশের একটা পার্টিকুলার ভ্যালুর জন্য কাজটা করতে চাইছি। পুট বা টেকিং ডি ড্যাশ ইজ ইকাল টু এন in 1 we have, তাহলে লেফট সাইডের তো কোনো চেঞ্জ হবে না, কারণ লেফট সাইডে কোনো ডি ড্যাশ ছিল না। রাইট সাইডটা চেঞ্জ হবে। কি হয়ে যাবে রাইট সাইডটা বলো? কি হবে? ডি ড্যাশ ইজ ইকাল টু এন এর জন্য আমরা ভাবছি এফ অফ ডি ড্যাশ, তার সঙ্গে কি ছিল, সামেশন ডি ডিভাইড এন বাই ডি ড্যাশ মানে তো এন, মিউ অফ ডি। বা সরাসরি তুমি এটা না লিখে এখানে এফ অফ এন ও লিখে দিতে পারো, কারণ ডি ড্যাশ ইজ ইকাল টু এন ভেবেছি। ঠিক আছে, ওকে। সো এফ অফ এন সামেশন ডি ডিভাইডস 1 মিউ অফ ডি। আচ্ছা, ডি ডিভাইডস 1 মানে ডি এর মান একই হতে পারে, দ্যাট ইজ মিউ 1, আর মিউ 1 মানেই হচ্ছে 1। ব্যাস, এটাই তো আমাদের প্রমাণ করার কথা ছিল, হ্যাঁ কি না? হয়ে গেল প্রমাণ। বুঝতে পারলে? কোনো অসুবিধা? কে বুঝতে পারলে না বলো দেখি? সুব্রত, বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। স্যার বলছে যে মানে এখানে তো ডি ড্যাশ ইকাল টু এন হলে হলো, আর ডি ড্যাশটা যদি এন এর থেকে বড় হয়ে যায় তাহলে? ডি ড্যাশটা এন এর থেকে বড় কি করে হবে? ও, কারণ ডি ঠিক ড্যাশ আছে ঠিক আছে। ডিভাইড এন মানে ডি ড্যাশ এর মান অলওয়েজ এন এর থেকে ছোটই হবে, তাই না? এন এর থেকে বড় হলে সেটা কি কখনো এন কে ভাগ করতে পারবে? পারবে না তো। ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। হুম, ওকে। তো এই থিওরেমটারই একটা পার্টিকুলার কেস যদি আমরা ভাবি, অর্থাৎ এখানে এই যে স্মল এফ ফাংশনটা নিয়েছিলাম,
সেই স্মল এফ এর পরিবর্তে আহ আমরা যদি এই জিনিসটাকে টাও এবং সিগমা দিয়ে ভাবি তাহলে ব্যাপারটা কেমন হবে? অর্থাৎ আমি বলতে চাইছি, যদি আমরা এই জিনিসটার মান বার করতে চাই, সামেশন ডি ডিভাইডস এন মিউ এন বাই টি, এখানে আমাদের ক্যাপিটাল এফ ছিল, তো সেখানে টাও নিচ্ছি, টাও অফ ডি, তো এর মানটা কত হবে? থিওরেম অনুযায়ী এটা সমান হয়ে যাবে স্মল এফ এন, ঠিক কিনা? ক্যাপিটাল এফ এর জায়গায় আমরা টাও নিয়েছি, তাহলে এটা হয়ে যাবে স্মল এফ এন। আবার আমাদের স্টেটমেন্টেই স্মল এফ এনটা কেমন হয় সেটা কিন্তু বলা ছিল। স্মল এফ এন আর ক্যাপিটাল এফ এন এর মধ্যে একটা রিলেশন দেওয়া ছিল, সেটা কি ছিল বলো? ক্যাপিটাল এফ এন ইজ ইকাল টু সামেশন ডি ডিভাইডস এন স্মল এফ অফ ডি, তাই তো? হুম। তাহলে ক্যাপিটাল এফ সেটাকে তো আমরা টাও নিলাম, সো টাও এন ইজ ইকাল টু সামেশন ডি ডিভাইডস এন এফ অফ ডি, সেটা বার করতে হবে। টাও এন মানে কি ছিল বলো? টাও এন এর ডেফিনেশন কি ছিল? টাও এন কাকে বলে? যতগুলো নম্বর, নাম্বার অফ ডিভাইজার্স অফ এন, ততগুলো হ্যাঁ, হয়। তাহলে টাও এন হচ্ছে এন এর নাম্বার অফ ডিভাইসর। তাহলে লক্ষ্য করে দেখো, ডি যদি এন কে ডিভাইড করে তাহলে ডি এর যতগুলো পসিবল ভ্যালু সেই সংখ্যাটাই হবে টাও এন, ঠিক কিনা? হ্যাঁ স্যার। হুম। তো এখান থেকে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে টাও এন ইজ ইকাল টু নাম্বার অফ পসিবল ভ্যালুজ অফ ডি, which is equal to sum over d divides n f of d. ওকে, তো এখন তুমি চিন্তা করে দেখো, ডি এর মনে করো 5টা ভ্যালু রয়েছে, হ্যাঁ, মানে 5টা সংখ্যা আমরা পাচ্ছি যেটা কিনা এন কে ডিভাইড করবে, তাহলে লেফট সাইডে 5 হবে, আর রাইট সাইডটাকেও তাহলে 5 হতে হবে যেহেতু ইকুয়াল। তো রাইট সাইডটা 5 কখন হওয়া সম্ভব? না যখন এফ অফ ডিটা ইজ ইকাল টু 1 হবে, ঠিক কিনা? বুঝতে পারছো? অর্থাৎ এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, সামেশন ডি ডিভাইডস এন 1।
ইজ ইকাল টু দিস। খুব ভালো করে দেখবে। ধরো ডি এর প্রথম ভ্যালু তার জন্য 1, ডি এর দ্বিতীয় ভ্যালু তার জন্য 1, ডি এর তৃতীয় ভ্যালু তার জন্য 1। এইভাবে ডি এর যতগুলো পসিবল ভ্যালু রয়েছে প্রত্যেকের জন্যই আমরা একটা করে 1 পাবো। তো আলটিমেটলি সেই 1 গুলো যোগ করলে আমরা টোটাল নাম্বার অফ পসিবল ভ্যালুস অফ ডি পেয়ে যাব। ঠিক কিনা? বুঝতে পারছো নাকি কোনো কনফিউশন? দেখো আমি একটা পার্টিকুলার জিনিস দিয়ে বোঝাই ব্যাপারটা। ধরো এন ইকাল টু 30 রয়েছে। তাহলে এখন আমাকে বলো টাও এন কত। এন ইকাল টু যদি 30 হয় তাহলে টাও এন কত হবে? বা আর একটু ছোট দেবো, 20 দিই। 20 দিলে টাও এন কত হবে? 6 হবে। 6 হবে। আর সামেশন ডি ডিভাইডস 20/1, তার মানটা কত হবে? এটার 6 হবে। এটাও 6 হবে, কারণ ডি ইজ ইকাল টু 1 এর জন্য 1, ডি ইজ ইকাল টু 2 এর জন্য 1, ডি ইজ ইকাল টু 4 এর জন্য 1, ডি ইজ ইকাল টু 5 এর জন্য 1, 10 এর জন্য 1, 20 এর জন্য 1, এটাও 6 হবে। বুঝতে পারলে? তাহলে টাও এনটাকে অ্যাকচুয়ালি আমরা সামেশন ডি ডিভাইডস এন অফ 1 হিসাবে লিখতে পারি। ঠিক আছে? এই যে টাও এনটাকে আমরা সামেশন ডি ডিভাইডস এন অফ 1 হিসাবে লিখতে পারি। ঠিক আছে? তো এইবার বোথ সাইড থেকে তুমি যদি সামেশনটা ক্যান্সেল করে দাও তাহলে এফ অফ ডি ইজ ইকাল টু 1 হয়ে যাবে। আর এফ অফ ডি 1 মানে এফ অফ এন ইজ ইকাল টু 1 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তো ফাইনালি এইটা ইজ ইকাল টু হয়ে গেল 1। বুঝতে পারলে ব্যাপারটা? তো আমরা যদি ক্যাপিটাল এফ ফাংশনটাকে টাও এন ধরে নিই তাহলে আমাদের এই জিনিসটার ভ্যালু অবশ্যই হয়ে যাবে 1। কে বুঝতে পারলে না আমাকে বলো। এটা তুমি 1 নাম্বার দিতে পারো আর হেডিং হিসাবে লিখতে পারো ইফ। 1 নাম্বারটা এখানে দাও ইফ এর আগে। হ্যাঁ, ইফ উই টেক এফ এন ইজ ইকাল টু টাও এন, দেন টাও এন এফ এন ইজ ইকাল টু টাও এন নিলে আমাদের এই রেজাল্টটা আসছে। রেজাল্টটা কি? রেজাল্টটা হচ্ছে দিস ইজ ইকুয়াল টু 1। এইটা হচ্ছে আমাদের রেজাল্ট। ঠিক একইভাবে আমাকে বলো এফ এনটাকে যদি সিগমা এন নেওয়া হয় তাহলে কি আসবে রেজাল্টটা? এফ এনটাকে যদি আমরা সিগমা এন কনসিডার করি তাহলে আমাদের এই জিনিসটার মানটা কত আসবে? কে বলতে পারবে? ঠিক আগেরটার মতো, একদম হুবহু সেম, শুধু এই জায়গাটা পরিবর্তন হবে। এই জায়গাটা পরিবর্তন হবে। এই যে এখানটায় নাম্বার অফ পসিবল ভ্যালুজ এর পরিবর্তে কি হবে? সিগমার ডেফিনিশন অনুযায়ী সাম হয়ে যাবে। ঠিক কিনা? হ্যাঁ স্যার।
তাহলে সাম যদি হয় তাহলে এখানে 1 এর পরিবর্তে কত হবে, ডি হবে, কারণ ডি এর ভ্যালু গুলো বসিয়ে বসিয়ে আমাকে সামটা করতে হবে। বোঝা গেছে? তাহলে এফ অফ ডি সমান কত হবে, ডি হবে। তাহলে এফ অফ এন সমান কত হবে, এন হবে। ঠিক কিনা? হ্যাঁ স্যার। তো সেই অনুযায়ী এটার মানটা হবে অবশ্যই এফ অফ এন হুইচ ইজ ইকাল টু এন। পারবে তো করতে, নাকি করে দেব? পারা যাবে স্যার। অবশ্যই পারা যাবে, খুবই সহজ ব্যাপার। ঠিক আছে, চলে আসো নেক্সট থিওরেমে। এই থিওরেমটা অতটা ইম্পর্টেন্ট নয়, তাও করে রাখবে। if f is a multiplicative function and capital F of n সেটা সমান হচ্ছে সামেশন d divides n স্মল f of d। তাহলে ক্যাপিটাল এফ আর স্মল এফ এর মধ্যে একটা রিলেশন দেওয়া রয়েছে, এবং ক্যাপিটাল এফটা বলে দিয়েছে মাল্টিপ্লিকেটিভ। তো সেক্ষেত্রে আমাদের দেখাতে হবে স্মল এফটাও হবে মাল্টিপ্লিকেটিভ। ঠিক আছে, তো এর প্রমাণটা একবার দেখবে, নিশ্চয়ই বুঝতে পারবে। না বুঝতে পারলে বলো, আমি করিয়ে দেব। ঠিক এই রকমই একটা থিওরেম কিন্তু আমরা আগেও করেছিলাম, সেখানে এর উল্টোটা ছিল। সেখানে বলা ছিল স্মল এফটা যদি মাল্টিপ্লিকেটিভ হয় তাহলে ক্যাপিটাল এফটাও মাল্টিপ্লিকেটিভ হবে। তো ওই থিওরেম আর এই থিওরেম দুটোকে কম্বাইন করলে আমরা কি বলতে পারবো, ক্যাপিটাল এফ ইজ মাল্টিপ্লিকেটিভ ইফ অ্যান্ড অনলি ইফ স্মল এফ ইজ মাল্টিপ্লিকেটিভ। তো পরীক্ষায় কিন্তু দুটোকে কম্বাইন করেও দিতে পারে। হুম, তার জন্য অবশ্যই রেডি থাকবে। ওকে, তো মিউ এর উপর মোটামুটি এই সমস্ত থিওরেম গুলো করলেই হয়ে যাবে। এইবার আমরা কিছু প্রবলেম করি। ফার্স্ট প্রবলেম, for each positive integer n such that mu n plus 1 mu n plus 2 mu n plus 3 is equal to 0। ঠিক আছে, n একটা পজিটিভ ইন্টিজার, আমাদের এই জিনিসটা ইজ ইকাল টু 0 সেটা দেখাতে হবে। তাহলে n যে কোনো একটা পজিটিভ ইন্টিজার, n কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি
সেক্ষেত্রে এন কি কি রিমাইন্ডার লিভ করবে? 0 1 2 3। 0 1 2 3। তাহলে ইফ উই ডিভাইড n upon 4, then the possible remainders of n are 0 1 2 3। এই তিনটের মধ্যে কোনো একটা রিমাইন্ডার ছাড়বে যখন আমরা n কে 4 দিয়ে ভাগ। তো ডিভিশন অ্যালগোরিদম যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে nটা দেখতে কেমন হবে? দেন বাই ডিভিশন অ্যালগোরিদম, the possible values of n are, যদি রিমাইন্ডারটা 0 হয় সেক্ষেত্রে হবে 4k, 1 হলে হবে 4k প্লাস 1, 2 হলে 4k প্লাস 2, 3 হলে 4k প্লাস 3। যেখানে k অবশ্যই একটা ইন্টিজার এবং এই k টাকে আমরা বলছি কোশেন্ট, তাই তো? ঠিক আছে। তো এইবার প্রতিটা পসিবল কেসে আমাদের মিউটাকে ক্যালকুলেট করতে হবে। যদি n ইজ ইকাল টু 4k হয়, হ্যাঁ, তাহলে মিউ n এর মানটা কত হবে? কে বলতে পারে? শূন্য হয়ে যাবে স্যার, 0। কেন? কারণ স্যার দুই, দুইয়ের স্কোয়ার হচ্ছে 4, 4টাতে ভাগ যাচ্ছে এই যে তিনকে। হ্যাঁ, ঠিক একইভাবে যদি n ইজ ইকাল টু 4k প্লাস 1 হয় তাহলে মিউ n প্লাস 3 এর মানটা কত হবে বলো? এটাও স্যার শূন্য হবে, 0 হবে। এটাও শূন্য হবে। কেন? এটাও 4 দিয়ে ভাগ হচ্ছে। হ্যাঁ, কারণ 4 দিয়ে n প্লাস 3ও ভাগ যাচ্ছে। ঠিক একইভাবে n ইজ ইকাল টু যদি 4k প্লাস 3 হয় তাহলে কোন পার্টটা 0 হবে? 3 মানে n প্লাস 1 এইটা 0 হয়ে যাবে, তাই না?
এবং ফাইনালি যদি n ইজ ইকাল টু 4k+2 হয়, তাহলে কোন পার্টটা জিরো হবে বলো? n+2টা জিরো হবে। কেন? কারণ 2 স্কোয়ারটা অবশ্যই n+2 কে ডিভাইড করবে। বুঝতে পারলে? তার মানে আমাদের n এই চারটে পসিবল ভ্যালুর মধ্যে যাই হোক না কেন, সেক্ষেত্রে এই চারটের মধ্যে কোনো একটা কিন্তু অবশ্যই জিরো হয়ে যাচ্ছে। প্রথম ক্ষেত্রে এটা জিরো, তার মানে টোটালটাই জিরো। দ্বিতীয় ক্ষেত্রে এইটা জিরো, তার মানে টোটালটা জিরো। বুঝতে পেরেছো? কোনো একটা জিরো হওয়া মানেই তো টোটালটা জিরো হয়ে যাবে, ঠিক কিনা? তো hence in each case mu n into mu n+1 into mu n+2 into mu n+3 এর মানটা অবভিয়াসলি ইজ ইকাল টু জিরো হবে। ঠিক আছে, বলো দেখি কে বুঝতে পারলে না? স্যার বলছি প্রত্যেকটা কেসে কি 2 স্কোয়ার n+1 n+2 এদেরকে ডিভাইড করবে? সবগুলোকে ডিভাইড করবে না, যে কোনো একটাকে ডিভাইড করবে। চারটের মধ্যে একটা কেসে একটাকে ডিভাইড করবে। হ্যাঁ, আর একটাকে ডিভাইড করা মানে সেটার করসপন্ডিং মিউটা জিরো, আর কোনো একটা পার্টিকুলার মিউ জিরো হওয়া মানে টোটাল গুণফলটাই জিরো। ঠিক আছে স্যার। হুম। চলে এসো আমাদের নেক্সট প্রবলেমে। if r is the number of distinct prime divisor of n, মানে n এর r সংখ্যক ডিস্টিংক্ট প্রাইম ডিভাইসর রয়েছে। তাহলে আমাদের দেখাতে হবে, কি দেখাতে হবে? সামেশন d ডিভাইডস n মডিউলাস অফ মিউ ডি ইজ ইকাল টু 2 টু দি পাওয়ার r। ঠিক আছে, এই জিনিসটা আমাদের দেখাতে হবে। ওকে, কোনো সমস্যা নেই। তো প্রথমে আমরা মড মিউ এন এই ফাংশনটাকে ধরে নিচ্ছি এফ অফ এন,
then for AB integer and GCD of AB is equal to 1, f of AB সেটা কি হবে? এ আর বি দুটো ইন্টিজার নিলাম যাদের জিসিডি এক, তাহলে এফ অফ এ বি সেটাকে লেখা যেতে পারে মডিউলাস মিউ অফ এ বি। মিউটা যেহেতু মাল্টিপ্লিকেটিভ তাহলে এটা ভেঙে যাবে মিউ এ মিউ বি। সো এটাকে আমরা আলাদা আলাদা করে লিখতেই পারি। তার মানে এটা হয়ে যাচ্ছে এফ অফ এ ইন্টু এফ অফ, বুঝতে পেরেছ? তাহলে এফ যে ফাংশনটাকে আমরা ধরলাম সেটা অবশ্যই একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন, হ্যান্স এফ ইজ মাল্টিপ্লিকেটিভ। ঠিক আছে, এবার এই এফ কে কাজে লাগিয়ে আমরা আরো একটা ফাংশন ধরছি ক্যাপিটাল এফ, সেটাকে ধরছি এইভাবে ডি ডিভাইডস এন এফ অফ টি। তো স্মল এফ টা যদি মাল্টিপ্লিকেটিভ হয় থিওরেম অনুযায়ী ক্যাপিটাল এফ টাও মাল্টিপ্লিকেটিভ হবে, একই না? এখন কোয়েশ্চেনে বলা রয়েছে এন এর টোটাল আর সংখ্যক ডিস্টিংক্ট প্রাইম ডিভাইজর রয়েছে, তো সেক্ষেত্রে এন এর প্রাইম ফ্যাক্টরাইজেশনটা কেমন হবে? এরকম হবে। তাহলে এফ অফ এন সেটাকে আমরা ভেঙে দিতে পারি যেহেতু এফটা মাল্টিপ্লিকেটিভ। ঠিক আছে, তো এই ধরনের একটা অঙ্ক আমরা একটু আগেই করলাম না, একটা থিওরেমে এই জিনিসটা আমরা করেছি, লক্ষ্য করো। এই যে, ঠিক আছে, তো এইখান থেকে আমরা কি পাবো? ঠিক ওইটার মতো করেই, ঠিক ওইটার মতো করেই যদি ভাঙি তাহলে প্রথমটা হবে সামেশন ডি ডিভাইডস পি ওয়ান টু দি পাওয়ার কিউ কে ওয়ান মিউ অফ ডি ইন্টু, এইভাবে চলবে বাকিগুলো সেম, মিউ অফ ডি না এফ অফ ডি। আর এফ অফ ডি মানেই হচ্ছে মডিউলাস মিউ অফ ডি, বাকিগুলোও চলবে। তাহলে এখন তুমি লক্ষ্য করে দেখো ডি ইজ ইকাল টু 1 হতে পারে, ঠিক ওইটার মতোই ডি ইজ ইকাল টু
P1 হতে পারে D ইজ ইকাল টু P2 হতে পারে মানে পি স্কোয়ার P1 তার স্কোয়ার, এইভাবে চলবে আপ টু P1 পাওয়ারে K1 পর্যন্ত হতে পারে। এর পরের গুলো সেম ওই রকমই হবে। তাহলে μ1 মানে 1, মিউ অফ P1 মানে -1, মডের জন্য 1 হয়ে গেল, আর বাকিগুলো সবই কিন্তু অবশ্যই 0, তাই না? তো প্রথম পার্টটা থেকে আমরা পাচ্ছি 2, ঠিক একইভাবে পরের পার্টগুলো থেকেও কিন্তু আমরা 2 2 2 পেতেই থাকবো। সো ফাইনালি এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার r। ক্লিয়ার? বুঝতে পারলে? বলো হ্যাঁ কি না। কে বুঝতে পারলে না অঙ্কটা? উদয়ন, বোঝা গেছে? হ্যাঁ স্যার। হুম। তাহলে এইভাবে আমাদের এই মিউ এর উপরে অনেকগুলো এক্সাম্পলই রয়েছে। তোমাদের বইয়ের পেজ নাম্বার 281, এক্সাম্পল 26 থেকে শুরু হচ্ছে মিউ এর উপর এক্সাম্পল, আপ টু পেজ নাম্বার 294, এক্সাম্পল 37, এই পর্যন্ত করতে হবে। হ্যাঁ, এর মধ্যে যেগুলো যেগুলো দেখবে পিইউ সেগুলো একটু বেশি ভালো করে করবে, এবং বাকিগুলো অবশ্যই করবে। ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট দিন আমরা অয়লার ফাই ফাংশনটা করব। এক্সাম্পল কত থেকে বললে? যা, ওই সবগুলোই গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের আগে পর্যন্ত 26 থেকে। ঠিক আছে স্যার। ঠিক আছে, বলো, কারোর যদি কিছু বলার থাকে বলে ফেলো।